হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের ইউনিট 1 থেকে অর্থাৎ প্রথম ইউনিট থেকে 4টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন আজকে ক্লাসে যেটা আছে, দেখো, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখছো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। অ্যান্সারটা বুঝবে। মনোবিজ্ঞান হলো এমন একটি শাস্ত্র যা মানুষের মানসিক প্রক্রিয়া ও আচরণ বিশ্লেষণ করে। প্রাথমিক পর্যায়ে মনোবিজ্ঞান আত্মার বিজ্ঞান, পরে চেতনার বিজ্ঞান হিসাবে পরিচিত ছিল, কিন্তু আধুনিক যুগে এটি আচরণের বিজ্ঞান হিসাবে স্বীকৃত হয়েছে। তারপরে দেখো, আচরণকে গুরুত্ব দেওয়ার কারণ, অর্থাৎ এখানে প্রশ্নটাই ছিল মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন, তাই আচরণকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে সেটা এবারে বোঝো। বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান গবেষক ওয়াটসন, জেপি ওয়াটসন 1993 সালে তার বিখ্যাত বিবৃতিতে বলেন, মনোবিজ্ঞানকে তিনি একটি বৈজ্ঞানিক শাস্ত্র হিসাবে ব্যাখ্যা করেন যা আচরণের ওপর ভিত্তি করে। মানসিক প্রক্রিয়া যেমন চিন্তা, অনুভূতি, ইচ্ছা ইত্যাদি অদৃশ্য ও অপ্রত্যক্ষ নয়, তাই এই সব বিষয় পরীক্ষাযোগ্যও নয়। বলছে অদৃশ্য এবং প্রত্যক্ষ নয়, তাই এগুলো কি পরীক্ষাযোগ্য নয়। কিন্তু মানুষের আচরণ, যেমন হাঁটা, কথা বলা, খাওয়া, হাসা, কান্না, এইসব প্রত্যক্ষ করা যায় ও পরিমাপ করা যায়। ফলে মনোবিজ্ঞানীরা গবেষণায় আচরণকে ভিত্তি করে গ্রহণ করে। বলছে ফলে মনোবিজ্ঞানীরা গবেষণায় আচরণকে ভিত্তি হিসাবে গ্রহণ করেন। এবারে বিজ্ঞানসম্মত বৈশিষ্ট্য। মনোবিজ্ঞানের পর্যবেক্ষণ, পরিমাপ ও পরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে আচরণ ব্যাখ্যা করা হয়। একটি নির্দিষ্ট উদ্দীপনা, প্রতিক্রিয়া, যে আচরণ দেখা যায় তা বিশ্লেষণ করে মানসিক প্রতিক্রিয়াকে বোঝা যায়। এই পদ্ধতিগত মনোবৈজ্ঞানিক আচরণের বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত করেছে। সার্বিকভাবে বলতে গেলে মনোবিজ্ঞান শুধুমাত্র অন্তর্মুখী মানসিক অবস্থাকে নয়, বরং বহির্মুখী আচরণকে বিশ্লেষণের মাধ্যমে মানুষের মন ও আচরণের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এই কারণে মনোবিজ্ঞানকে আজ আচরণের বিজ্ঞান বলা হয়। এবার পরের প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের স্টাডি মেটেরিয়ালও পারচেস করতে পারো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। এখানে প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। সেখানে কি লিখবে দেখো, শিক্ষা ও মনোবিজ্ঞান একে অপরের পরিপূরক। শিক্ষা হলো মানব চরিত্রের সর্বাঙ্গীন বিকাশের প্রক্রিয়া, আর মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। তাই শিক্ষার কার্যকারিতা বৃদ্ধির জন্য মনোবিজ্ঞানের সহায়তা অপরিহার্য। এবার হচ্ছে দেখো, শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োগ। 1 নম্বর পয়েন্ট, শিক্ষার্থীর স্বভাব ও চাহিদা বোঝা। মনোবিজ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীদের বয়সভিত্তিক মানসিক বিকাশ, আগ্রহ, চাহিদা ও সক্ষমতা বোঝা যায়, যা শিক্ষাদানের কৌশল নির্ধারণে সহায়ক। পরের পয়েন্ট, শিখনের প্রক্রিয়া ব্যাখ্যা। থর্নডাইক, স্কিনার, পিয়াজ প্রমুখ মনোবিজ্ঞানীরা যেভাবে শিক্ষা তত্ত্ব নির্মাণ করেছেন তা শিক্ষাদানের শিখন কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ। মোটিভেশন বা উদ্দীপনা। পরের পয়েন্ট, শিক্ষার্থীদের শেখার আগ্রহ জাগাতে মনোবিজ্ঞানের মোটিভেশন তত্ত্ব, যেমন মাসলোর চাহিদার স্তর তত্ত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা মূল্যায়ন। পরের পয়েন্ট, মনোবিজ্ঞানের সাহায্যে শিক্ষার্থীদের অর্জন, প্রবণতা ও মানসিক বিকাশের মূল্যায়নে বৈজ্ঞানিক উপায় নির্ধারণ করা যায়। তারপরে শ্রেণীকক্ষ পরিচালনা। পরের পয়েন্ট, মনোবিজ্ঞানের সাহায্যে শিক্ষক ও শিক্ষার্থীদের আচরণ বুঝতে শ্রেণীকক্ষকে উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেন। এবার উপসংহার, শিক্ষা ও মনোবিজ্ঞান একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োগ
শিক্ষা দানকে আরও কার্যকর, বিজ্ঞান ভিত্তিক ও শিক্ষার্থী কেন্দ্রিক করে তোলে। তাই বলা যায় মনোবিজ্ঞান ছাড়া আধুনিক শিক্ষার কার্যকর প্রয়োগ সম্ভব নয়। এবারে পরের প্রশ্ন, আজকের ক্লাসের 3 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে পার্থক্য। এটা এবার বুঝে নাও। মনোবিজ্ঞান ও শিক্ষা উভয়ই মানুষের বিকাশের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র, তবে এই দুটিরই উদ্দেশ্য, প্রকৃতি, ক্ষেত্র, পদ্ধতিগত দিক থেকে কিছু মৌলিক পার্থক্য রয়েছে, যা নিচে উল্লেখ করা হলো। পার্থক্য প্রথমত দেখো, মনোবিজ্ঞান একটি বিজ্ঞানভিত্তিক শাস্ত্র যার মূল লক্ষ্য হলো মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়া বিশ্লেষণ করা। অন্যদিকে শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তিত্বের সামগ্রিক বিকাশ সাধন করা হয়। দ্বিতীয়ত, মনোবিজ্ঞান পরীক্ষামূলক পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে। শিক্ষা তত্ত্ব ও নৈতিক আদর্শের ভিত্তিতে জ্ঞান ও মূল্যবোধের সঞ্চার করে। তারপরে কি তৃতীয়ত হচ্ছে মনোবিজ্ঞান প্রধানত ব্যক্তির অভ্যন্তরীণ মানসিক অবস্থা ও আচরণকে বোঝার ওপর গুরুত্ব দেয়। আর শিক্ষা কি করে, ব্যক্তি, সমাজ, সংস্কৃতির প্রেক্ষাপটে একটি গঠনমূলক প্রক্রিয়া হিসাবে কাজ করে। চতুর্থ, মনোবিজ্ঞানের প্রয়োগের ক্ষেত্র হলো চিকিৎসা, পরামর্শ দান, গবেষণা, মানব সম্পদ ইত্যাদি। আর এখানে হচ্ছে শিক্ষার প্রয়োগ ঘটে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রে। পঞ্চমত, মনোবিজ্ঞান শিখনের প্রক্রিয়া বোঝাতে সহায়তা করে। শিক্ষা সেই প্রক্রিয়াকে ব্যবহার করে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ গঠনে কাজ করে। এবার উপসংহার, সারসংক্ষেপে বলা যায় বা পরিশেষে বলা যায়, মনোবিজ্ঞান ও শিক্ষা আলাদা শাস্ত্র হলেও শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞান শেখার প্রক্রিয়া বোঝাতে সাহায্য করে আর শিক্ষা সেই জ্ঞানের প্রয়োগ ঘটায়। এবারে পরের প্রশ্ন, অর্থাৎ আজকে ক্লাসের শেষ প্রশ্ন, এটাও দেখছো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কি প্রশ্ন? শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য। শিখন, প্রথমে তোমরা ভূমিকাটা দেখো। শিখন মানে হচ্ছে লার্নিং, হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে অভিজ্ঞতার ফলে একজন ব্যক্তির আচরণে স্থায়ী পরিবর্তন ঘটে। এটি একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যা জন্মগত নয়, বরং পরিবেশ, অভ্যাস ও অভিজ্ঞতার মাধ্যমে গঠিত হয়। এবারে শিখনের সংজ্ঞা, ক্রো বলেছেন, শিখন হলো অভ্যাস, জ্ঞান ও মানসিকতার অর্জনের প্রক্রিয়া। স্কিনারের মতে শিখন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি ধাপে ধাপে তার আচরণ পরিবর্তন করে ও পরিবেশের সঙ্গে খাপ খায়। এবারে আছে শিখনের বৈশিষ্ট্য। প্রথমত, শিখন একটি স্থায়ী পরিবর্তনের সূচনা করে। এটি সাময়িক নয়, বরং অভ্যাস ও অভিজ্ঞতার মাধ্যমে গঠিত দীর্ঘস্থায়ী পরিবর্তন। দ্বিতীয়ত, শিখন ঘটে অভিজ্ঞতার মাধ্যমে। এটি জন্মগত বৈশিষ্ট্য নয়, বরং পরিবেশ, শিক্ষা ও অনুশীলনের ফল। তৃতীয়ত, শিখন উদ্দীপনা ও প্রতিক্রিয়া ভিত্তিক। বাইরের কোনো উদ্দীপনার ফলে ব্যক্তির প্রতিক্রিয়া পরিবর্তিত হলে তা শিখনের লক্ষণ। চতুর্থ, শিখন সক্রিয় ও উদ্দেশ্যপূর্ণ। শিক্ষার্থী নিজে সচেতনভাবে শেখার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। পঞ্চমত, শিখন বিভিন্ন পরিস্থিতি ও পরিবেশের পরিবর্তনশীল। পরিস্থিতি ও পরিবেশে পরিবর্তনশীল। এক ব্যক্তি একরকম পরিবেশের বিভিন্নভাবে শেখে, এক এক রকম পরিবেশে বিভিন্নভাবে শেখে, তাই শিখন ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। উপসংহার, সার্বিকভাবে শিখন একটি গতিশীল ও উদ্দেশ্যপূর্ণ প্রক্রিয়া যা মানুষের আচরণে জ্ঞান, দক্ষতা ও মানসিক পরিবর্তন ঘটায়। আর এদিকে হচ্ছে শিক্ষা কার্যক্রমকে সফল করতে শিখনের বৈশিষ্ট্যগুলি জানা ও প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের আজকে ক্লাস। গুরুত্বপূর্ণ কিছু 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম।